আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। এজেন্সি প্রতি 1000 জনের কোটা রেখেই সৌদি বাংলাদেশ হজ চুক্তি সই, 250 জনের কোটা নির্ধারণে ঢাকার অনুরোধে সাড়া দেয়নি জেদ্দা। মানিকগঞ্জের শিবালয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীতবস্ত্র ও চিকিৎসা সেবা প্রদান, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান। কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ, বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান। এবং অবশেষে বিপিএলে জয়ের মুখ দেখল ঢাকা ক্যাপিটালস, ইতিহাস করে রাজশাহীর বিপক্ষে 149 রানের জয় লিটন ও তানজিদ তামিমের ঝোড়ো সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত প্রসঙ্গ। এজেন্সি প্রতি 1000 জনের কোটা বহাল রেখেই সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় হজ চুক্তি হয়েছে। আজ সৌদি ধর্ম মন্ত্রণালয়ে দুই দেশের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়েছে। তবে এজেন্সি প্রতি 250 জনের কোটা নির্ধারণে বাংলাদেশের অনুরোধে সাড়া দেয়নি সৌদি সরকার। বিস্তারিত মক্কা থেকে MY আলাউদ্দিনের প্রতিবেদনে। জেদ্দায় রোববার স্থানীয় সময় সকাল 10টায় সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সই হয়। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন এবং সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়া দ্বিপক্ষীয় হজ চুক্তিতে সই করেন। বাংলাদেশের সার্বিক হজ ব্যবস্থাপনার অগ্রগতি নিয়ে সৌদি হজ ও উমরা মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন ধর্ম উপদেষ্টা। হজ চুক্তি সম্পন্ন করেছি, 250 করার জন্য 500 করার জন্য অনুরোধ করেছি। তিনি সেটা আগেরটা বহাল রেখেছেন এবং 1000 আমাদের জন্য করেছেন। আগামী বছর থেকে কিন্তু 2000 প্রতি এজেন্সি করতে হবে। এজেন্সি প্রতি 1000 কোটা নির্ধারণের ফলে সেবার মান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এজেন্সি প্রতিনিধি। বাংলাদেশের হজ সংশ্লিষ্ট সমস্ত কর্মকর্তা কর্তৃপক্ষ যাতে সৌদি অথরিটিকে অনুরোধ করে সেই বিষয়টি হজযাত্রীরা যাতে কোনো ধরনের বিড়ম্বনা না পড়েন, হজযাত্রীদের হজ আদায় করতে যাতে কোনো ধরনের সমস্যা না পড়েন, সেই দিকে তারা লক্ষ্য রাখবেন। চুক্তি সই অনুষ্ঠানে ধর্মসচিব AKM আফতাব হোসেন প্রমাণিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলোয়ার হোসেন, কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মাইনুল কবির, কাউন্সিলর মোহাম্মদ জহিরুল ইসলাম সহ সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌদি আরবের সরকারের কাছে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা রিকোয়েস্ট করেছিল যে 250 জন হাজির মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য, কিন্তু তাদের এই অনুরোধ রক্ষা করেনি সৌদি সরকার। সৌদি আরবের মক্কা থেকে MY আলাউদ্দিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল 7 দিনেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীদের আপ্রাণ চেষ্টার পরেও নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন। মৃত্যুর সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। এছাড়া অন্তত 13 জন নিখোঁজ রয়েছেন। তল্লাশি অভিযান শুরু করলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার সার্ভিসের চিফ অ্যান্থনি মারডোন বলেছেন, শক্তিশালী বাতাসের প্রভাবে বুধবার পর্যন্ত দাবানল অব্যাহত থাকতে পারে। এছাড়া দাবানল থেকে রক্ষা পেতে 1,53,000 মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি 87,000 মানুষকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে। এছাড়া লুটপাটের ঘটনায় 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দাবানল পরিস্থিতি প্রত্যক্ষ করতে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। দীর্ঘদিন ধরে হয়ে আসা পুরান ঢাকার পৌষ সংক্রান্তি বা সাকরাইন উৎসব আয়োজনে এবার অনিশ্চয়তা দেখা দিয়েছে। সন্ধ্যার মধ্যে উৎসব শেষ করার কথা বলছেন স্থানীয়দের একাংশ। তবে আগের মতোই সন্ধ্যার পরও উৎসব করতে চান আয়োজকরা। সৈয়দ অদিতের রিপোর্ট। পুরান ঢাকায় সাকরাইন উৎসব পালিত হয়ে আসলেও এবার একে বিধিনিষেধের আওতায় আনতে চান স্থানীয়দের একাংশ। সমাজের বিশিষ্ট শ্রেণী এবং সর্বশ্রেণীর লোক আমরা চাচ্ছি সাকরাইন হোক, কোনো আপত্তি নাই, কিন্তু সন্ধ্যার পর কোনো রকম কোনো আতশবাজি, কোনো রকম কোনো গান বাজনা যেন না হয়। যেহেতু ঘুরি মাগরিবের পরে উঠবে না, সেই কারণে আমরা চাচ্ছি মাগরিবের পর্যন্ত এটা স্টপ হয়ে যাক,
এরপরে যেমন সাউন্ড সিস্টেম হয়, বিশৃঙ্খলা হয়, মানে গান বাজনা হয়, সেটা এলাকার নামাজের ক্ষতি হয়, এলাকাবাসী ডিস্টার্ব হয়, যে কারণে আমরা ঘুরি উৎসবটা থাক দিন পর্যন্ত ততটুকু। উৎসবটিকে সন্ধ্যার মধ্যে শেষ করতে আহ্বান জানিয়েছেন অনেকে। সাকরাইন এটা অনেক আগের থেকে তারা করে, তারা গড়ে ওড়ায়, গড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু কয়েক বছর যাবৎ এটা অশ্লীলতা, বেহায়াপনা, আতশবাজি, ডিজে পার্টি, তারপরে অবাধ মেলামেশা, এগুলো বন্ধের দাবিতে আমরা এই যে লিফলেট করেছি, তারপরে আমরা ফেস্টুন করেছি, প্রচারপত্র যা লাগে সব করেছি এবং মিছিল হয়েছে। আমরা এই অশ্লীলতা, অন-ইসলামিক কার্যকলাপ বন্ধ করতে চাই। তবে সাকরাইন আয়োজকরা জানিয়েছেন প্রতিবারের মতো এবারও এই উৎসবটি পালন করতে চান তারা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তারা যদি মনে করে এখানে মাদক দ্রব্য ব্যবহার করা হবে, তারা অ্যাকশন নিতে পারে। সাউন্ড সিস্টেমের জন্য যদি কারো কোনো ক্ষতি হয়, সাউন্ড সিস্টেমটা সীমিত করা যেতে পারে। কিন্তু আমি এখনও মনে করি যে সাকরাইনটাকে সামগ্রিকভাবে নিষিদ্ধ করার অধিকার কারো নাই। আমার মত সাকরাইন হোক, সকালে হোক, সবাই ঘুরি উড়ায়, এটা দেখে ভালো উৎসব, সবাই উৎসবটা পালন করে। সাকরাইনটা তো দেখা যাচ্ছে ঐতিহ্য একটা উৎসব আর কি, ট্রেডিশনাল একটা ব্যাপার। তো সাকরাইন হোক, সেটা আমরা আমাদের জেনারেশন যারা আছি সবাই এটা আমরা চাই। সাকরাইন উৎসব আয়োজন নিয়ে সিদ্ধান্ত জানতে প্রশাসনের দিকে তাকিয়ে আছেন তারা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। মানিকগঞ্জের শিবালয়ের দুর্গম চর আলোকদিয়ায় অসহায় দুস্থ ও দরিদ্রদের শীতবস্ত্র বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। হাতের নাগালে স্বাস্থ্যসেবা ও ঔষধ পেয়ে আনন্দিত সুবিধা বঞ্চিতরা। দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন চেয়ারম্যান, প্রকৃতি বন্ধু, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। আব্দুল করিমের ভিডিও চিত্রে আলিম আল্লাজির রিপোর্ট। পৌষের শীত আর ঘন কুয়াশায় স্থবির জনপদ না জাগলেও কাক ফোরে আরিচাঘাটে কর্মচাঞ্চল্য। নৌকায় নৌকায় তোলা হচ্ছে শীতবস্ত্র আর ওষুধপত্র। তারপর যমুনার বুকে প্রায় ঘণ্টাখানিকের নৌযাত্রা। যেতে যেতে দেখা মিলবে বিস্তীর্ণ চরাঞ্চল এবং প্রান্তিক মানুষের জীবিকা যুদ্ধ। মানচিত্র ধরে মানিকগঞ্জ রাজধানীর যতটা কাছে আর সহজগম্য, শিবালয়ের আলোকদিয়া চর ততটাই দুর্গম। হাল আমলের অধিকাংশ সুবিধাবঞ্চিত এই জনপদের প্রধান বাহন সনাতন ঘোড়ার গাড়ি। আঁকাবাঁকা মেঠোপথ আর নির্মল দৃশ্যপট যতটা আকর্ষণীয়, এখানকার জীবন জীবিকা ততটাই রুক্ষ আর অবর্ণনীয়। ঋতুচক্রের পালা বদলে জেকে বসা শীতে প্রান্তিক এই মানুষজনের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আজন্ম দুর্গম যাতায়াত আর দুর্যোগের সাথে লড়াই করা চরবাসীর খাদ্যের সংস্থানেই যেখানে দিন পেরিয়ে যায়, সেখানে শীতবস্ত্র ও স্বাস্থ্যসেবা অনেকটাই অধরা। এমন পরিস্থিতিতে প্রান্তিক এই জনপদের স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দুর্মূল্যের বাজারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও কম্বল পেয়ে স্বস্তি জানিয়েছেন সুবিধাবঞ্চিত ও স্থানীয়রা। ডায়াবেটিস আর শরীরে ব্যথা, কম্বল পাইলাম, খুশি হইলাম, যে রোগ দিছে তার লাগে দোয়া করতেছি। মাজার হাড় ক্ষয় গেছে, আর হইলে যে বহর খাসার মধ্যে ব্যথা করে, বিষেতে জ্বর আসে খালি। অসুস্থ ছিলাম, ভালোই রাখতো আল্লাহ, তাদের জন্য আল্লাহ ভালো রাখুক। ঠান্ডার মধ্যে কম্বল পাইছি। আমরা যে বুড়া মানুষ কবরে যাওয়ার সময় পাইলেন, এইটাই সন্তুষ্ট। গরিব মানুষ পাইছি, অনেক খুশি হয়েছি শীতের দিন। আমার কাছে খুব ভালো লাগতেছে, রুগীরাও বাঁচতেছে আর গরিব মানুষও বাঁচতেছে। খুব মোটা দারের একটা পোশাক পায়, গরিব মানুষের উপকার হচ্ছে। যাদের কম্বল নেই তারা এখন ভালো হলে শোভনে। প্রকৃতি জীবন ফাউন্ডেশন যেটা করলো, আরো অনেকে করলে এটা অনেক ভালো হবে। শুধু সাময়িক সহায়তা কিংবা সেবাই নয়,
দুর্গম চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও উদ্যোগে গুরুত্ব আরোপ করেছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মকিত মজুমদার বাবু। এই যে দুর্গম চর, যেখানে কোনো ধরনের যেই শহর অঞ্চলে যেই ধরনের সাপোর্ট আমরা পাই সেটা পায় না, এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। পাশাপাশি এখানে কিন্তু এই বাচ্চারা আছে যারা, তারা কিন্তু পড়াশোনার সেভাবে সুযোগ পান না। শুধু একটি প্রতিষ্ঠান কিংবা একটি মানুষের পক্ষে কিন্তু এই কাজটি করা সম্ভব না। বাংলাদেশের সারা সব অঞ্চলে সব যেই ধরনের মানুষ আছে তাদের সমতা যদি আমরা চাই, তাহলে কিন্তু যাদের পক্ষে সম্ভব, যারা এই কাজগুলো করতে পারে এবং যারা সাহায্য সহযোগিতা করলে এরা উপকৃত হবে, সেই ধরনের কাজ এবং কর্মসূচি নিয়ে আমাদের কিন্তু এগিয়ে আসা উচিত। সরকারি সাহায্য সহযোগিতা খুব বেশি প্রয়োজন এ ব্যাপারে, আমি বলব স্বাস্থ্যের ব্যাপারে এবং স্কুলের ব্যাপারে। একটা চলমান প্রক্রিয়ার মাধ্যমে এখানে যদি সাহায্য সহযোগিতা আসে কন্টিনিউয়াসলি, তাহলে কিন্তু এই চরাঞ্চলের লোকজন অনেক উপকৃত হবে এবং তাদের কিন্তু কষ্ট লাঘব হবে। আয়োজনের সহযোগী প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং প্রকৃতি ও জীবন ক্লাব। মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া চর থেকে আলিমাল রাজি, চ্যানেল আই। 16টি নদ নদী বেষ্টিত দেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রাম। কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় ঢাকা থাকছে সারাদিন। প্রচণ্ড শীতে বিপর্যস্ত এখানকার প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও অসহায় মানুষেরা। প্রতিবারের মতো এবারও বছরের শুরুতে কুড়িগ্রামের দরিদ্র মানুষের শীত নিবারণে কম্বল নিয়ে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নদ নদীময় কুড়িগ্রামের মানুষ প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করে বেঁচে থাকে। এবারে শীতেও বিপর্যস্ত এখানকার মানুষ। তাই দীর্ঘ 20 বছরের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলার পাশাপাশি কুড়িগ্রামেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে এসেছে ট্রাই ফাউন্ডেশন। কুড়িগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহরের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ট্রাই ফাউন্ডেশন। দরিদ্র ও শীতকাতর মানুষ কম্বল পেয়ে খুবই খুশি। কোথাও কোনো কম্বল পাই নাই এবছর, তা যাই হোক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ এখানে যে আমরা কম্বল পাইলাম, এটাতে আমাদের জন্য খুব উপকার হইল। এই কম্বল পাওয়াতে আমি বিরাট সুখী হচ্ছি। আল্লাহ দিলে এই হিসেবে আমি এবার ধন্যবাদ দিই। প্রতি বছর শীতে আমরা একটা করে কম্বল পাই, আমাদের উপকার হয়। আমার এখানে খুব শীত, এই কম্বলটা পায় আমাদের খুব উপকার হইল। শীত নিবারণের জন্য ট্রাই ফাউন্ডেশনের কম্বল বিতরণের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। যেহেতু কনকনা শীত আমাদের কুড়িগ্রামে, তাই এই সবার প্রয়োজন যে সবাই যেন আমাদের প্রতিটা ফাউন্ডেশন বা প্রতিটা সংগঠন যেন এগিয়ে আসে। ট্রাই ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ট্রাই ফাউন্ডেশন প্রতি বছর এই শীতার্থ মানুষের পাশে দাঁড়ায়। প্রচ্ছদ কুড়িগ্রামের পক্ষ থেকে ট্রাই ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ। তাদের এই সহযোগিতা যেন পরবর্তী শীতের মৌসুমগুলোতে অব্যাহত থাকে। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ অনুকরণীয় বলে জানান সমাজসেবীরা। কুড়িগ্রাম সহ সারা দেশে শীতার্ত মানুষের জন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে কিছুটা হলে মানুষ উপকৃত হবে। যারা ধর্নাঢ্য ব্যক্তিরা রয়েছেন তারা ব্যক্তি উদ্যোগেও এই সহায়তাটা করতে পারেন এলাকার মানুষের জন্য। এটা একটা মহৎ উদ্যোগ। ট্রাই ফাউন্ডেশনের এই উদ্যোগ অব্যাহত থাকুক। সহায় মানুষের পাশে এই শীত এবং বিভিন্ন উৎসবে তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে, আগামী দিনেও এভাবেই তারা এই কুড়িগ্রামের মানুষের পাশে থাকবে এবং আমরা আশা করব যে তাদের দেখা দেখি অন্যরাও এগিয়ে আসবেন। এই দরিদ্রদের সহায়তায় ট্রাই ফাউন্ডেশনের মতো অন্য সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ট্রাই ফাউন্ডেশনের সদস্যরা। আল মুকসিদ, চ্যানেল আই। কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি চুক্তি ও জিম্মি মুক্তির বিষয়ে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে। এতে অংশ নিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শেনবেট নিরাপত্তা সংস্থার প্রধান সহ অন্যান্য প্রতিনিধি যাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় 24 ঘণ্টায় ইসরায়েলি হামলায় 32 ফিলিস্তিনি ও গত 5 দিনে 70 শিশু নিহত হয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় 46,565 ফিলিস্তিনি নিহত ও 1,09,660 জন আহত হয়েছে।
এবার রয়েছে কৃষি সংবাদ। কিশোরগঞ্জের হাওরে শুরু হয়েছে বোরো ধান আবাদ। এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1,68,000 হেক্টর জমিতে, যা থেকে উৎপাদিত চালের আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। কিশোরগঞ্জ প্রতিনিধি এস কে রাসেলের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। শীতের কুয়াশা এখনও মাটির গায়ে মিশে আছে, কিন্তু কিশোরগঞ্জের হাওর অঞ্চলের কৃষক দিন শুরু করেছেন ভোরেই। হাওরের চারদিকে মাঠ যেন এক জীবন্ত ক্যানভাস। তবে ডিজেলের দাম এবং সারের ঘাটতির কারণে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার শঙ্কা করছেন কৃষক। শ্রমিকের দাম বাড়তি, মাঠের মেঝে পানি দিতেছে, মাঠ এই যে খাল শুকনা যায়, বেশিরভাগ পানি লেগে মাঠ দিতেছে, এই অবস্থা। মনে হয় আগে করতাম 1200 টাকা আল চাষ হইতো, এখন লাগে 1800 টাকা আল চাষ। যেমন তেলের খরচ বেশি, কামলা খরচ বেশি, রোয়ার খরচ বেশি, সব দিক দিয়ে বেশি। বিদ্যুৎ মনে হয় সারাদিনে 2-3 ঘন্টা পাওয়া যায়, 2-3 ঘন্টা পাওয়া যায়। সব দিকে তেমন আমরা এই কৃষকরা যা কষ্ট করতেছি, পানি আয় না, এবারে মনে বিদ্যুৎ এই দিক দিয়ে নিবালেই না, নদী নালা সব বইরে গেছে, বুঝছেন। আমরা এই কষ্ট দিন যাইতেছে। কৃষি বিভাগ বলছে সরকারি সহায়তা ও অনুকূল আবহাওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। একটা অভিযোগ কৃষকের কাছ থেকে আছে যে দাম, ডিজেলের দাম, সারের দাম, এই দামগুলো নির্ধারিত মূল্যের বাইরে যদি কোনো কৃষক, কোনো ব্যবসায়ী সেটা সুযোগ গ্রহণ করতে চায়, আমরা সর্বদা চেষ্টা করতেছি যাতে এটা গ্রহণ করে না। তারপরে যদি কোথাও কোনো অভিযোগ আসে, আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। শঙ্কার মেঘ ছাপিয়ে আশার আলো ছড়িয়ে দিবে জেলার বোরো আবাদ, এই আশা করছেন কৃষিজীবীরা। আল মুকসিদ, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। প্রবাহমান হতে যাচ্ছে শরীয়তপুরের ফুসফুস খ্যাত পালংখাল। দীর্ঘদিনের দাবি পূরণের এই উদ্যোগে পরিবেশ বান্ধব নগরের স্বপ্ন দেখছেন পরিবেশবাদীরা। তবে আঙ্গারিয়া, বুড়িরহাট ও পালংখালের সাথেও সংযোগ স্থাপনের দাবি সচেতন মহলে। জেলার সব খাল রক্ষায় দলমতের ঊর্ধ্বে উঠে কাজ করার আশ্বাস দিয়েছে প্রশাসন। শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমানের রিপোর্ট। নানা উদ্যোগ, আশ্বাসেও প্রবাহ না ফেরা শরীয়তপুর শহরের ফুসফুস খ্যাত পালংখাল রক্ষায় দৃঢ় অবস্থানে প্রশাসন। সংস্কার কাজ শুরুর মাত্র 2 মাসের ব্যবধানে 1 কিলোমিটারেরও বেশি দৃশ্যমান পালংখাল। জয়ন্তী নদীতে সংযোগের মাধ্যমে পালংখালটি আগের অবস্থানে ফিরবে, এই স্বপ্ন পরিবেশবাদীদের। এই খালটি যাতে পূর্বের ন্যায় যৌবন ফিরে পায়, এটাই আমাদের দাবি। বসবাস উপযোগী রাখার জন্য পুরো খালটি প্রবাহমান করা এখন সময়ের দাবি। আমরা এই পালংখালের সাথে বুড়িরহাট, আঙ্গারিয়ার খালটার সংযোগ স্থাপনের জন্য। খালটি প্রবাহমান হলে জলাবদ্ধতাই নিরসন হবে না, পাশাপাশি নিশ্চিত হবে কয়েক হাজার হেক্টর ফসলি জমির সেচ সুবিধাও। অবৈধ দখলদারও এটা করে খনন করলে, যেটা পানির ফ্লোর কারণে হইতেছে, এখানে যে জলাবদ্ধতা নিরসনেও এটা কাজ করবে, ইরিগেশন পারপজেও এই পানিটা কাজে লাগবে কৃষকের। পরিবেশ প্রতিবেশ রক্ষায় জেলার সব খাল সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিশ্রুতি প্রশাসনের। যত অবৈধ স্থাপনা খালে যতগুলো রয়েছে সবই আমরা পর্যায়ক্রমে উচ্ছেদ করব। খালগুলোতে যেন পানির প্রবাহ নিরবিচ্ছিন্ন থাকে, সেই ব্যাপারে আমরা বদ্ধপরিকর। কার্যকর উদ্যোগ ও ব্যবস্থাপনায় পালংখালে আবারও স্বাভাবিক পানি প্রবাহ ফিরবে, এমন প্রত্যাশায় দিন গুনছেন শরীয়তপুরবাসী। মৃতপ্রায় পালংখালটি জেলা প্রশাসকের উদ্যোগে নতুন করে বেঁচে উঠতে শুরু করায় আশার আলো দেখছেন পরিবেশ সচেতনরা। তাদের দাবি, এই খালটি আঙ্গারিয়া বুড়িরহাট খালে সংযুক্তির। পালংখালের রাজগঞ্জ এলাকা থেকে এস এম মুজিবুর রহমান, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এজেন্সি প্রতি 1000 জনের কোটা রেখেই সৌদি বাংলাদেশ হজ চুক্তি সই। 250 জনের কোটা নির্ধারণে ঢাকার অনুরোধে সাড়া দেয়নি জেদ্দা। মানিকগঞ্জের শিবালয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের শীতবস্ত্র চিকিৎসা সেবা প্রদান। চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এগিয়ে আসার আহ্বান। কুড়িগ্রামের অসহায় মানুষের জন্য ট্রাই ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ। বিত্তবান ও অন্যান্য সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান।
এবং অবশেষে বিপিএলে জয়ের মুখ দেখল ঢাকা ক্যাপিটালস। ইতিহাস গড়ে রাজশাহীর বিপক্ষে 149 রানের জয় লিটন ও তানজিদ তামিমের ঝোড়ো সেঞ্চুরি। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।